যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কর্তৃক ইরানের উপরে চাপিয়ে দেওয়া যে যুদ্ধের নামকরণ করেছে আমেরিকা নিজেই, অপারেশন এপিক ফিউরি, এই নামকরণের ইতিহাস আমি সেদিকে যাব না। আজকে যদি এই যুদ্ধের বয়স হিসেব করি তাহলে 27 দিন অতিবাহিত হলো। এই যুদ্ধের যেই ফলাফল কিংবা যে রেজাল্ট আলটিমেটলি এই পর্যন্ত কী দাঁড়ালো সে ব্যাপারে যদি একটু আলোকপাত করি তাহলে আমরা বলতে পারি যে এই যুদ্ধ, এটা সত্য যে আমেরিকা এবং ইসরায়েলের যৌথ হামলায়, বিমান হামলা বলেন কিংবা বোমা হামলা বলেন, যেটাই হোক সেই হামলায় ইরানের ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানের যেই রাজধানী তেহরানের এমন কোনো জায়গা বাকি রাখে নাই কিংবা এমন কোনো স্থাপনা বাকি নেই যেটার উপরে তারা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র হামলা করেনি। এখন একইভাবে তার প্রত্যুত্তরে কিংবা তার যে রিপ্লাই দিতে গিয়ে ইরান কি করেছে, ইরান তাহলে যুক্তরাষ্ট্রের যেই ঘাঁটিগুলো মধ্যপ্রাচ্যে রয়েছে সেই মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোর উপরে অনেকভাবেই হামলা করেছে। এবং শুধু ঘাঁটি নয়, যেখানে আমেরিকান বেজ আছে, আমেরিকার স্থাপনা আছে, আমেরিকার মার্কেট আছে কিংবা আমেরিকার সৈন্যবাহিনীরা যেখানে অবস্থান করে সেই অবস্থানকে লক্ষ্য করে কিন্তু ইরান হামলা করেছে এবং নিখুঁতভাবে হামলা করতে পেরেছে। এবং আরেকটি লক্ষণীয় বিষয় হলো যে ইসরায়েলের যেই ভূমি, কিংবা ইসরায়েলের তো আসলে ভূমি নাই, আমরা বলতে পারি যে এটা ইসরায়েলের দখলকৃত ভূমি, দখলদার ইসরায়েল যে রাষ্ট্র, সেই রাষ্ট্র একটা বিমূর্ত ধারণা, ইসরায়েলের কোনো ভূমি নাই। যে দখল করে যে ভূমিতে তারা রয়েছে সেই ভূমির কোনো একটা স্থাপনা, বিশেষ করে ইরান তার যে সফলভাবে ইসরায়েলের ভূমিতে টার্গেট করে যেটাতে তারা হামলা করতে চেয়েছে সেভাবে হামলা করতে পেরেছে। যদিও বা ইসরায়েল তার নিজস্ব বিবৃতিতে তার যে ক্ষয়ক্ষতি হয়েছে কিংবা তার যে নিহত বা হতাহত হয়েছে সেই ব্যাপারে তেমন সঠিক ব্যাখ্যা এখনও দেয়নি। তবে ধারণা করা হয় যে ইরানের যদি 2000 প্লাস কিংবা 2000-এর অধিক মানুষ নিহত হয়ে থাকেন তাহলে ইসরায়েলেরও কাছাকাছি নিহত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও বা ইসরায়েলের নাগরিক সংখ্যা খুব কম এবং তাদের যে জনসংখ্যার ঘনত্ব খুবই কম রয়েছে, তারা মাটির নিচে বিভিন্ন বাংকারে তারা অবস্থান করে পালিয়ে কিংবা সেখানে আত্মগোপনে তারা থাকেন। এখন আসি এই যুদ্ধে আমেরিকা যে উদ্দেশ্য নিয়ে এই যুদ্ধটা শুরু করেছিল, যে সেটা হলো আমেরিকার মূল উদ্দেশ্যটা তারা যেটা দেখিয়েছিল সেটা নয়। আমেরিকা দেখিয়েছিল যে তারা যে ইরানের যে ইসলামিক রেজিম সেই সরকারকে উৎখাত করে আমেরিকার ভাষায় সেখানে গণতান্ত্রিক এবং একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করা, এটা তারা একটা উদ্দেশ্য করেছিল। আরেকটা বলেছিল যে তারা যে সেখানে ইরানের যে পারমাণবিক অস্ত্র তৈরির একটা সম্ভাবনা, সেই সম্ভাবনাকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য তারা হামলা করেছে। আসলে আমরা যদি হিসেব করি এই যে দুইটা উদ্দেশ্য তারা আমেরিকা এবং ইসরায়েল জনসম্মুখে প্রকাশ করেছে ইরানে হামলার পেছনে, এটা আসলে সত্য নয়। আমরা যদি ঐতিহাসিকভাবে পর্যালোচনা করি কিংবা বিশ্লেষক যারা সঠিকভাবে নিরপেক্ষভাবে বিশ্লেষণ করেন তাদের যদি ভাষ্য কিংবা তাদের কথা যদি আমরা শুনি তাহলে আমরা বুঝতে পারি যে দুটো উদ্দেশ্য নিয়ে এই হামলাটা করা হয়েছে ইরানের উপরে। ইরানে হামলার প্রথম কারণটি যদি আমরা বলি তাহলে সেটা হলো আমেরিকার অ্যাঙ্গেল থেকে যদি চিন্তা করি, সে ইরানে যে তেলের রিজার্ভ রয়েছে, গ্যাসের রিজার্ভ রয়েছে, সেই বিশাল তেল ভাণ্ডারকে তারা দখল করতে এই হামলা চালিয়েছে। এটা হচ্ছে আমেরিকার অ্যাঙ্গেল থেকে হামলার উদ্দেশ্য। বিশ্বব্যাপী যে তেল, সেখানের পুরো বিশ্বব্যাপী তেল মজুদের 11%, শুধু 11% ইরান কি সংরক্ষণ করে। বিশ্বব্যাপী তেলের মজুদের যে 11%, এটা অনেক বেশি, এটা সংখ্যাটা অনেক বেশি। আর 99% হচ্ছে পৃথিবীর অন্যান্য দেশের। এবং ইরানের যে তেল এটা কিন্তু অন্যান্য যেমন ভেনেজুয়েলার যে তেল আছে এই তেল থেকে একটু আলাদা, এই তেলের খরচ কম। মানে এই তেল যে ব্যবহারযোগ্য করে তোলা, সেই ব্যবহারযোগ্য করে তোলার পেছনে ইরানের যে তেল সেটা কিন্তু অনেক স্বল্প মূল্যে কিন্তু ব্যবহারযোগ্য করা যায়, যেটা ভেনেজুয়েলার তেলের চেয়ে অনেক বেশি ভালো মানের কিংবা ভালো গুণের বলতে পারেন। তো ইরানের তেলের রিজার্ভ কিংবা অন্যান্য যে খনিজ পদার্থগুলো রয়েছে সেগুলোকে দখল করার জন্যই মূলত আমেরিকার অ্যাঙ্গেল থেকে হামলাটা করা। দ্বিতীয়ত, ইসরায়েল কেন হামলা করেছে? ইসরায়েল যে হামলা করেছে সেটা হচ্ছে ইসরায়েলের একটা উদ্দেশ্য, সে হচ্ছে পুরো মিডল ইস্টে গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করবে। এই গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করার জন্য
পুরো মিডল ইস্টে ইরান ছাড়া আর কোনো হুমকি ইসরায়েলের জন্য নাই। সৌদিয়া বলেন, আরব আমিরাত বলেন, কাতার বলেন, বাহরাইন বলেন, ওমান বলেন, কিংবা অন্যান্য যে মিডল ইস্টের দেশগুলো রয়েছে, তারা কোনোভাবে ইসরায়েলের জন্য হুমকি নয়। আপনারা জেনে থাকবেন, ইসরায়েল প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে 3-4টা আরব ইসরায়েল যুদ্ধ হয়েছিল। পুরো সব আরব দেশ মিলে ইসরায়েলের সাথে টিকতে পারে নাই। 2-3-4 দিন, 5 দিন, 6 দিনের মধ্যেই ইসরায়েলের কাছে তারা পরাজিত হয়েছিল। এবং সেই ঘটনার পর থেকে আরবরা কখনো ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে নাই, সাহস করে নাই। এটা এভাবেই হয়ে আসছে। এর পেছনে আরবদের যে নতজানু নীতি কিংবা তাদের যে বিলাসী মনোভাব, সেটা প্রকাশ পায়। আরবরা কখনো কোনো বাতিল কিংবা তাগুত শক্তির বিরুদ্ধে সেভাবে যুদ্ধ করে নাই, বরঞ্চ তারা মুসলিম কিংবা খেলাফতের বিরুদ্ধে পেছনে গিয়ে খেলাফতের পেছন থেকে ছুরি মেরেছে। 1921 সালে কিংবা 1920 সালের 20-এর দশকে যখন তুরস্কের যে খেলাফত ছিল, ইসলামের শেষ খেলাফত, অটোমান এম্পায়ার কিংবা ওসমানীয় খেলাফত, সেই খেলাফতের সময় যখন এই অক্ষশক্তি কিংবা জাপানের কিংবা জার্মানের পক্ষে গেল এবং মিত্রশক্তির বিরুদ্ধে গেল, ওই সময় আরবরা তাদের যে খেলাফত ছিল, উসমানীয় খেলাফত, তার বিরুদ্ধে গিয়ে তারা বিদ্রোহ করেছিল। এবং এই যে আরবের শাসক যারা আছে এখন, এই শাসকগুলো কিন্তু আরবের সেই রসুলের যুগের সেই সম্ভ্রান্ত আরব পরিবার, এই পরিবার থেকে তারা বিলং করে না। তারা কিন্তু ওই সময় যারা বেদুইন ছিল, ওই বেদুইন জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্তরাই কিন্তু আজকে তারা মরুভূমি থেকে শহর দখল করেছে। এভাবে তারা পুরো আরবের যে দায়িত্ব কিংবা পুরো আরবের আধিপত্য তাদের উপরে হয়েছে। যারা সম্ভ্রান্ত ভালো নসল কিংবা ভালো সিলসিলার আরবরা রয়েছেন, তারা কিন্তু কোণঠাসা হয়ে রয়েছেন। সেটা বাদ দিলাম, যে এই যুদ্ধ এই পর্যন্ত তারা যে উদ্দেশ্যই প্রকাশ করুক না কেন, এই যুদ্ধটা আজকে পর্যন্ত যদি রেজাল্ট হিসাব করি, তাহলে রেজাল্টটা কি? আমি এই রেজাল্ট বলার আগে কোরআনুল কারীমের একটি আয়াত আমি বলতে চাই। সেটা হলো, আল্লাহ তাআলা বলেছেন, ওমাখারু ওমাখারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, যে তারাও ষড়যন্ত্র করে, সেই ষড়যন্ত্রকে ধূলিসাৎ করে দেওয়ার মতো ক্যাপাসিটি রব্বুল আলামিনের অনেক বেশি রয়েছে। আল্লাহু খায়রুল মাকিরিন। আমেরিকা চেয়েছিল, যে তারা ভেবেছিল যে যতভাবে হামলা করলে তাহলে আমেরিকার যে বেসগুলো আছে মিডল ইস্টে, সেখান থেকে তারা ইরানের উপর হামলা করে কয়েকদিনের মধ্যেই ইরানের যে সরকার, সেটা কলাপস করবে। এবং ইরানের জনগণ এর আগের থেকেই কিন্তু এই রেজিমের বিরুদ্ধে আন্দোলনরত ছিল, সেটাকে কাজে লাগিয়ে আমেরিকা সেখানে গিয়ে ঘাঁটি স্থাপন করবে এবং তাদের পুতুল সরকার বসাবে। এবং সেই পুতুল সরকারের মাধ্যমে ইরানের যেই এই খনিজ পদার্থ, সেই খনিজ পদার্থকে তারা লুটপাট করবে। কিন্তু সেটা হয় নাই। তারা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি রহমতুল্লাহ আলাই, তাকে হত্যা করেছে, তাকে শহীদ করেছে। এরপরেও এক খামেনি চলে গেলেন, কিন্তু অন্য খামেনি চলে এলেন। কিন্তু এখন খেদমা করার সময় হয়েছে কার? মুজতাবা আলী খামেনির। তিনি চলে এসেছেন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে। তাহলে খামেনি যে শাসন, সেটা রয়ে গেল। এরপরে ইরানের যে ওই সুপ্রিম লিডারের পরবর্তী যে নেতৃত্ব কিংবা পরবর্তী যে নেতৃত্বের স্তরগুলো রয়েছে, সেই স্তরকে টার্গেট করে কিন্তু ধ্বংস করে দেওয়ার জন্য তারা টার্গেট করে হামলা করেছে। এবং তারা অনেক ক্ষেত্রে সফল হয়েছেও। তারা চেয়ে হত্যা করেছে ইরানের নেতৃত্বকে। কিন্তু এরপরও কি তাদের নেতৃত্ব কলাপস করেছে, ধ্বংস হয়েছে? হয় নাই। এইখানে একটা জিনিস রয়েছে, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে একটা খেলাফা সিস্টেম, যে কোনো একটা যুদ্ধে, মুতার যুদ্ধে সম্ভবত, আমি মুহূর্তে আমার মনে পড়ছে না, যে সাহাবা একরামকে আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহাকে সেনাপতি করে পাঠিয়েছেন, বা অন্যান্য সেনাদেরকে, অন্যান্য সাহাবীদেরকে পাঠিয়েছেন, আব্দুল্লাহ বিন জুবাইরকে পাঠিয়েছেন। সেখানে বলা হয়েছে যে একজন যদি শহীদ হয়, ইসলামের পতাকা অন্যজন নিবে। কে নিবে সেটা বলা আছে। কোন স্তরে কে নিবে, কার শাহাদাতের পরে কালেমার পতাকার দায়িত্ব কার হবে, সেটা বলা আছে। একই স্টাইলে ইরান টিকে আছে রাসূলুল্লাহর সেই আদর্শকে ধারণ করে। আমি এটা বলছি না ইরানদের যে আকিদা, এই আকিদা নিয়ে আমি এখানে আজকে আলোচনা করছি না। তার আকিদার জন্য সে আল্লাহর কাছে জবাব দেবে, মহান রব্বুল আলামিনের কাছে সে জবাব দেবে। আর আমরা যারা তাদের জন্য চিন্তা করি, আমরা তাদের আকিদাকে পোষণ করছি না,
আমরা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের যেই আকীদা, সেই আকীদাকে আমরা লালন করি, কিন্তু এজ এ মুসলিম ওই তার আকীদার জন্য আমাকে তো কী করতে হবে না, আমাকে তো জবাবদিহি করতে হবে না, আমাকে জবাবদিহি করতে হবে না। তার ভিতরে যদি তাওহীদ থাকে, রিসালাত থাকে, তাহলে এর পরের যে অংশ শাখা প্রশাখাগুলো রয়েছে, তাহলে সেটা আল্লাহর জন্য, আল্লাহ জানবেন, আল্লাহর উপরে সেটা আমরা ছেড়ে দিলাম। আমি কি সেখানে ফতোয়া দেওয়ার? তো ইরান সেটি করেছে যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে করে গেছেন, নেতৃত্বের জন্য স্থাপন করে গেছেন। কিন্তু যারা সুন্নি দাবিদার, বিশেষ করে এই যে আরব রাষ্ট্রগুলো, তারা কি করেছে? তারা বিলাসী জীবনযাপনে মগ্ন হয়ে তারা পুরো মুসলিম উম্মাকে বিপদে ফেলেও তাদের কোনো কিছু হয় না। তারা একদম ওই যে আরব বেদুইনরা যেমন ওই সময়ে যারা ব্যবসা করতো, ব্যবসায়িক যে পথ, ওই পথ আটকিয়ে ব্যবসায়ীদের যেই মালামাল কিংবা ব্যবসায়ীদের যে স্বর্ণ কিংবা মুদ্রা, সেই মুদ্রাগুলো লুট তলাশ করতো, একইভাবে তারা আজকে আরবের ভেতরের যেই খনিজগুলো ছিল, সেই খনিজগুলো বিক্রি করে করে জীবনযাপন, লাক্সারি জীবনযাপন তারা করছে। আজকে যদি আমরা চিন্তা করি, কোনো মুসলিম রাষ্ট্র ইরানকে সহযোগিতা করে নাই, কিন্তু ইরান টিকে আছে। আপনারা দেখে থাকবেন বিভিন্ন ইসলামিক সিরিজগুলোতে কিংবা ইতিহাসে দেখে থাকবেন, যারা প্রকৃত মুসলিম ছিলেন তারা কখনো ঘুমিয়ে থাকতেন না। তারা সবসময় এই যে এখন হাসি মুখে পরিবারের সাথে খাবার খেয়েছে, এরপরেও কিন্তু তাদের শাহাদতের ডাক আসতে পারে। একই ব্যাপারটা ঘটছে কিন্তু ইরানের নেতৃবৃন্দের সাথে। এবং আরেকটা যে বিষয়টা আমি বলতে চাই, ইরান আরও বেশি শক্তিশালী হয়ে গেছে হচ্ছে তাদের ভেতরে যে একটা ঐক্য, সেটা পুনরায় তৈরি হয়েছে। কীভাবে? যে এই যুদ্ধের আগেও ডিসেম্বরের শেষের দিকে এবং জানুয়ারির শুরুর দিকে ইরানে প্রবল আন্দোলন চলছিল এই ইসলামী সরকারের বিরুদ্ধে, খামেনি সরকারের বিরুদ্ধে, যে ওই আন্দোলনকে কাজে লাগানোর জন্য চেষ্টা করেছিল আমেরিকা। কিন্তু এখন কি দেখেছেন? আপনারা একটা ভিডিও দেখেন, আপনারা একটা এই ইয়েটা দেখেন, একটা দোকানের সামনে একটা বিজ্ঞপ্তি, একটা ঘোষণা দেখেন। এখানে বলা হচ্ছে যে এখন যুদ্ধ চলছে, আপনাদের হাতে হয়তো টাকা পয়সা নেই, কিন্তু আপনারা এখন নিয়ে যান, যুদ্ধের পরবর্তী সময়ে এসে এই মালামালের যে পেমেন্টটা আপনারা করে যাবেন। এর মানে কি? এটা একটা ঘোষণাই নয়, এটা পুরো এই ইরানের একটা ঐক্য কিংবা একতার প্রতীক। যে দেশ কিংবা যে জনপদের জনগোষ্ঠীগুলো কোনো একটা উদ্দেশ্য নিয়ে এক থাকবে, ওই জনপদ কিংবা ওই রাষ্ট্র কিংবা ওই দেশের উপরে পৃথিবীর কোনো শক্তি হামলা করে ওই দেশকে, ওই উম্মাকে ধ্বংস করে দিতে পারে না।